দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সন্ধ্যা 7টার খবরে। আপনারা এতক্ষণ শুনছিলেন AKS সংবাদ শিরোনাম, আর পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমরা দুজন, আমি নাজিয়া কণা এবং রহমান রাশেদ। টেস্টে বাংলাদেশের আরও এক অবিশ্বাস্য কীর্তি, ডারউইন টেস্ট 9 উইকেটে জিতে নিয়েছে টাইগাররা। এবং প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ, যা এখনো পারেনি শ্রীলঙ্কা। এক উইকেট হারিয়ে মাত্র 57 রানের টার্গেটে পৌঁছে যায় সফরকারীরা। মেহেদী মিরাজের অলরাউন্ড পারফরমেন্স, তানজিদ তামিমের সেঞ্চুরি, এই সব কিছু ছাপিয়ে ম্যাচ সেরা হয়েছেন হাসান মাহমুদ, যার বিধ্বংসী বোলিং এই টেস্ট জয়ের ভিত গড়ে দিয়েছিল। এই জয়কে সব ফরম্যাট মিলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরার স্বীকৃতি দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্ট খেলতে না চাওয়া ক্রিকেটারদের এই ফরম্যাটে আগ্রহী করে তোলা তার চোখে বড় কিছু। তার সঙ্গে 149 বছরের এই ঐতিহ্যবাহী অজিদের হারানো। টেস্টে বাংলাদেশের সেরা জয় নিঃসন্দেহে। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো যে কোনো দলের স্বপ্ন আরাধ্য। কারো কারো চোখে ছোট ফরম্যাটের বিশ্বকাপ জয়ের চেয়েও বড় অর্জন। অধিনায়ক সরাসরি বলে দিলেন যে কোনো ফরম্যাটে বাংলাদেশের সেরা জয়। আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের অল 3 ফরম্যাটস মিলে আমাদের অনেক বড় বড় জয় আছে, বাট আমি বলবো যে সোফার এটা সব থেকে বাংলাদেশের বড় একটা জয়, এবং এটার পেছনে অনেক পরিশ্রম ছিল। সো আমি মনে করি এটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় জয়। শ্রীলঙ্কার মতো দলও অস্ট্রেলিয়ার মাটিতে এখনো কোনো টেস্ট জিততে পারেনি। পাকিস্তান সবশেষ জিতেছিল 1995 সালে। আর একবিংশ শতাব্দীতে এশিয়ার দল হিসেবে অজিদের মাটিতে তাদের হারানোর কীর্তি ছিল শুধু ভারতের। সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশের নাম। জয়ের পরে অবশ্যই সেলিব্রেট করা উচিত। এ ধরনের মোমেন্ট আমাদের ক্রিকেট লাইফে খুবই কম আসে। খেলা হয়েছে প্রায় 11 সেশন, যেখানে সবকটিতেই আধিপত্য টাইগারদের। এমন দলীয় পারফরমেন্সে মুগ্ধ অধিনায়ক। ডে 1 থেকে ডমিনেট করেছি, এটা অবশ্যই গর্বের একটা ব্যাপার, এবং সবাই যেভাবে পরিশ্রম করেছে এবং যার যে রোলটা ছিল সবাই যেভাবে ওইটা পালন করেছে, ওইটারই ফল আমরা পেয়েছি। বাংলাদেশের পেস আক্রমণ এই জয়ের অন্যতম বড় কারণ। 5 বছর আগেও যেখানে বাংলাদেশ পেসারদের টেস্ট খেলার আগ্রহ ছিল কম, এখন তাদের মানসিকতা এসেছে বড় পরিবর্তন। না, আমার ম্যান অফ দ্য ম্যাচ টু বি ভেরি অনেস্ট বাংলাদেশ টিম। সবাই কোনো না কোনো জায়গায় কন্ট্রিবিউট করেছে। আমার চোখে অবশ্যই তামিমের প্রথম 100 এটা অবশ্যই স্পেশাল মোমেন্ট ওর জন্য। মাত্র সেকেন্ড টেস্ট খেলতেছে। মিরাজ এরকম পারফর্ম এর আগেও অনেক করেছে, এবং এই কন্ডিশনে এসে ব্যাটিং এবং বোলিং যেভাবে করলো এটা আউটস্ট্যান্ডিং। এই টেস্টের আগে 5 দিন খেলার লক্ষ্য নির্ধারণ করেছিল বাংলাদেশ, সেটা পূরণ হয়নি। তার আগেই লক্ষ্য পূরণ। এবার আরও বড় স্বপ্ন দেখছেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট টিমটা আস্তে আস্তে ভালো অবস্থানে যাচ্ছে, অপরচুনিটিস আছে। এই অপরচুনিটিসগুলো আমাদের কাজে লাগাইতে হবে, এবং আমরা যেভাবে ক্রিকেট খেলতেছি আমরা যদি এই অপরচুনিটিসগুলো কাজে লাগাই অবশ্যই ওই জায়গায় যাওয়া সম্ভব। ম্যাকায়ে 22 আগস্ট শুরু শেষ টেস্ট। ইতিহাসের পাতায় আরও বড় অধ্যায় যোগ করার অপেক্ষায় বাংলাদেশ। শাফাত মিদুল, চ্যানেল 24। বাংলাদেশে এই জয়ের আনন্দ ছুঁয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও। কিশোরগঞ্জ যাওয়ার পথে ব্যস্ততার মাঝে ভিডিও কলে কথা বলেছেন বাংলাদেশ দলের ক্রিকেটারদের সাথে, অভিনন্দন জানিয়েছেন। সে সময় নিয়েছেন খোঁজ খবর। পুরো দেশ এই ক্রিকেট টিমের জন্য অপেক্ষা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। সবার শরীর ভালো আছে তো? সবাই ইন গুড হেলথ? একটু হবে, হ্যাঁ স্বাভাবিক। আসেন, আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। জানাবো আরো কিছু খবর। শুধু কথার রাজনীতিতে বিশ্বাসী নয় বিএনপি, দেশ এবং জনগণের স্বার্থবিরোধী কাজ করবে না সরকার। কিশোরগঞ্জের সফরে এসব কথাই বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যারা 17 বছর রাজপথে ছিল না তারাই জনগণকে বিভ্রান্ত করছে। এই সময় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। তিনি অভিযোগ তোলেন যে জ্বালানি নিয়ে আওয়ামী লীগ শাসনামলে নানা অব্যবস্থাপনার। হাওড়ার নদী বিলে ঘেরা কিশোরগঞ্জ, প্রকৃতির সঙ্গে লড়াই করে যাদের জীবন জীবিকা, সেই জনপদে প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন দিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। পুরাতন ব্রহ্মপুত্র নদে অবমুক্ত করেন মাছের পোনা। এরপর যোগ দেন স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভায়। বক্তব্যের শুরুতে দেশ নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। অভিযোগ তোলেন জ্বালানি নিয়ে আওয়ামী লীগ শাসনামলে নানা অব্যবস্থাপনার। সরকার দেশ ও জনগণের স্বার্থবিরোধী কাজ করবে না জানিয়ে প্রধানমন্ত্রী জানান বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার। ঢাকা সহ বাংলাদেশের সকল মানুষ, সকল জেলা উপজেলার বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার
যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। এরপর কটিয়াদীর আচমিতা এলাকায় কার্ফ হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ঢাকার বাইরে প্রথমবার উদ্বোধন করেন জাতীয় মৎস্য পক্ষের। এ সময় 14 জনের হাতে তুলে দেন জাতীয় মৎস্য পদক। প্রধানমন্ত্রী জানান, মৎস্য চাষীদের আনা হবে কৃষক কার্ডের আওতায়। বিশ্বে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বর্তমানে এই উজ্জ্বল সম্ভাবনা থাকার ফলে আমরা যদি পরিকল্পিতভাবে পরিশ্রম করি, এখান থেকে বহু মানুষের কর্মসংস্থান যেমন হবে, একই সাথে আমরা আরও অনেক বেশি পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার কিশোরগঞ্জে আসলেন তারেক রহমান। অংশ নিলেন বেশ কয়েকটি কর্মসূচিতে। কিশোরগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা আর নানা উন্নয়ন দাবির মধ্যে সরকার প্রধানের এই সফর পুরো জেলা জুড়ে বইছে আনন্দের জোয়ারে। আর স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত হাওর অঞ্চলের মানুষের নানা দুঃখ দুর্দশা অনেকটাই লাঘব হবে। শেষ বিকেলে প্রধানমন্ত্রী যোগ দেন জেলা স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে। এ সময় উপকারভোগী নারীদের হাতে কার্ড তুলে দেন তারেক রহমান। এছাড়া ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত সহ ধর্মীয় গুরুদের দেয়া হয় সম্মানী। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অন্য কোনো দেশের মতো নয়, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার। আমরা বাংলাদেশকে অন্য কোনো দেশের মতন বানাতে চাই না। আমরা বাংলাদেশকে তৈরি করতে চাই একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে, যেই রাষ্ট্রে কম বেশি প্রতিটি শ্রেণীর মানুষকে রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে, সহযোগিতা দিবে। যেই রাষ্ট্রে প্রত্যেকটি শ্রেণীর প্রতিটি মানুষ তার মর্যাদা অনুযায়ী তার প্রাপ্য রাষ্ট্রের কাছ থেকে পাবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, কিশোরগঞ্জ। আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ, একথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম। তিনি বলেছেন, এই সফরটির জন্য কয়েক সপ্তাহ ধরে কাজ করছিল দুদেশ, তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্যের কারণে নষ্ট হয়েছে পরিবেশ। এ মাসেই দিল্লি যাবার কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের, জানিয়ে যোগাযোগ রক্ষা করে চলেছে ভারত বাংলাদেশ। গণমাধ্যমে খবর হয়েছে একাধিক। সফর আয়োজনের সম্ভাব্য দিনক্ষণও প্রস্তাব করেছে মোদী সরকার। এমন পরিস্থিতিতে রোববার ব্রিফিং ডাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা 5 আগস্ট দিল্লিতে যেভাবে প্রকাশ্য সংবাদ সম্মেলনে কথা বলেছেন, তাতে এই প্রক্রিয়ার বিনষ্ট হয়েছে। Officials of Bangladesh and India have been in touch with each other for several weeks on the possibility of a bilateral visit by Honorable Prime Minister Mr. Tariq Rahman to India. However, this process was vitiated by the open press interaction in New Delhi on 5th of August by Sheikh Hasina, who has been convicted by the International Crimes Tribunal for committing crimes against humanity. We have made our position clear on this matter. We are of the view that a propitious environment needs to be created for this visit. সরকারের পক্ষ থেকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রসঙ্গে জোরের সাথেই তুলে ধরা হয় এই ব্রিফিংয়ে। We have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals, and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Usman Hadi in compliance with our bilateral extradition treaty. We will continue to pursue our Bangladesh First policy to promote friendly bilateral relations with other countries, including our neighbors. এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আস্থার সংকট কাটাতে দিল্লির পদক্ষেপের অপেক্ষায় থাকা। দিল্লিতে FCCর আয়োজনে শেখ হাসিনার বক্তব্যের পর আরও জোরালো দাবি রাখে বিষয়টি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যম বলছে যে দেশটির আদালতের সিদ্ধান্ত লাগবে হাসিনাকে ফেরাতে, তবে চিফ প্রসিকিউটর বললেন কোন প্রক্রিয়ায় ফেরত পাঠাবে সেই সিদ্ধান্ত ভারতের। জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিচার তদন্ত চলছে জোরে সোরে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দিল্লিতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে নানামুখী আলোচনা চালাচ্ছে সরকার। এমন অবস্থায় রোববার ভারতীয় গণমাধ্যমের খবর, শেখ হাসিনাকে ফেরাতে অনুমতি লাগবে ভারতের আদালতের। এ নিয়ে শুরু হয় নতুন আলোচনা। দি ইন্ডিয়ান এক্সপ্রেস নামে একটি কাগজ, তারা একটা নিউজ করেছে যে নিজ কার্যালয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় পাঠাবে সে সিদ্ধান্ত ভারতের। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ডিসেম্বরের আগেই ফেরত পাঠানো উচিত। আমরা শেখ হাসিনাকে আনার জন্য আমাদের যে আইনগত প্রক্রিয়া, সেইভাবে আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সেই আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। সেখানকার ইন্ডিয়ান অফিসিয়ালস তারা কি পদক্ষেপ নেবে, কি প্রক্রিয়া নেবে, তারা কোর্টের অনুমোদন নেবে না সরকারের অনুমোদন দিয়ে পাঠাবে, এটা তাদের ব্যাপার। জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে জোরে সোরে। কি আছে তাদের ভাগ্যে সে সিদ্ধান্ত নেবে আদালত। আদালতের আদেশ সাপেক্ষে এগুলি বাজেয়াপ্তির বিষয় থাকতে পারে। যদি সংগঠন হিসেবে বিচার হয় এবং সংগঠন হিসেবে বিচার হলে সংগঠনের নামে যদি কোনো প্রপার্টি থাকে, সেগুলো বাজেয়াপ্তির আদেশ হলে সেগুলি সরকারের হেফাজতে চলে আসবে। তবে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্তে কি পাওয়া গেছে তা আপাতত বলতে চান না চিফ প্রসিকিউটর। আমরা সংগঠনের ইনভেস্টিগেশন চলছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। যারা পালিয়ে যায় তারা আর দেশে ফিরতে পারে না, গাজীপুরে এমন মন্তব্য করলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। এটা হওয়া কখনোই সম্ভব না। এখনো অনেকে বলেন যে না, তার আমলেই তো ভালো ছিল। ফ্যাসিবাদের লোকরা তো এখনো আছেন বিভিন্ন জায়গায়, তারা তো ঘোরাফেরা করছেন। ইতিহাসের ছাত্র হিসাবে শুধু একটু বলতে চাই, এই ধরনের পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন হয় না। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় ঐক্যের অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সিইসি এবং নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন মনোনয়নপত্র যাচাই করেন। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 18 আগস্টের মধ্যে। রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থী বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলের অলি আহমেদ। নির্বাচন কমিশন প্রথমে যাচাই করে 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র। যাচাই শেষে 11 দলীয় জোটের প্রতিনিধি ও জামায়াত এমপি মোহাম্মদ আব্দুল বাতেন বলেন, অলি আহমেদের পক্ষে দেয়া দুটি মনোনয়নের প্রথমটি বৈধ হওয়াতে দ্বিতীয়টি আর বাছাই করা হয়নি। জানান, মনোনয়নপত্র প্রত্যাহার করবে না 11 দল। আমার মনে হয় না এটা প্রত্যাহার করা হবে, কেননা 11 দলীয় জোটে সিদ্ধান্ত নিয়েই আমরা নির্বাচনে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার জন্য আমরা এই মনোনয়নপত্র জমা দিয়েছি। গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাক, এটা আমরা চাই। এরপর বিএনপি প্রতিনিধি দলের উপস্থিতিতে যাচাই করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র। যাচাই বাছাই শেষে তা বৈধ ঘোষণা করা হয়। পরে ব্রিফিংয়ে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, এখন 20 আগস্ট নির্বাচনের অপেক্ষায়। আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছে। এখন আমরা অপেক্ষায় থাকব 20 তারিখে নির্বাচনের জন্য। সবশেষে দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধের আনুষ্ঠানিক ঘোষণা দেন ইসির সিনিয়র সচিব। এখন দুইটাই মনোনয়নপত্র ভ্যালিড এবং আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন এবং 20 তারিখ, আগামী 20 তারিখ বিকাল 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন। ঘোষিত তফসিল অনুযায়ী 18 আগস্ট পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে, আর সংসদ কক্ষে ভোট হবে 20 আগস্ট। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। এলএনজি টার্মিনালের ত্রুটি অনেকটা কাটলেও এখনও পুরোপুরি স্বস্তি ফেরেনি রাজধানী সিএনজি স্টেশনগুলোতে। কোথাও বন্ধ পাম্প, কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও গ্যাস মিলছে সামান্যই। ফলে চালকদের আয় যেমন কমছে, তেমনি সংকটে পড়েছেন সিএনজি স্টেশন মালিকরাও। কক্সবাজারে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে কিছুটা বেড়েছে সরবরাহ, তবে পুরোপুরি স্বস্তি ফেরেনি সিএনজি স্টেশনগুলোতে। কয়েক ঘন্টা লাইনে থেকেও কোথাও কোথাও মিলছে না চাহিদা মতো গ্যাস। কিছু স্টেশন বন্ধ থাকায় চাপ পড়েছে চালু থাকাগুলোতে। মানে নিচেও 3 ঘন্টা সময় লাগে, তাও পাম্পে আসলে গ্যাস পাওয়া যাওয়ার প্রেশার নাই। সারা রাত বৈশা থেকে 120 টাকার গ্যাস পাইছিলাম, এটা দিয়ে 2 টিপ মারছি,
আবার 2 ঘন্টা ধরে বইছি। স্বৈরাচার হাসিনার দেওয়ার পরেও তো গ্যাস পাইছি আমরা লাইনে, অভাব নাই গ্যাস, এখন গ্যাসটা গেল কোথায়? মহাখালী, তেজগাঁও, মিরপুর, শ্যামলী, গাবতলী সহ রাজধানীর সব এলাকার চিত্রটা কম বেশি একই রকম। চালকদের দাবি, অবস্থার কিছুটা উন্নতি হয়েছে ঠিকই, তবে স্বাভাবিকভাবে গাড়ি চালানোর মতো গ্যাস এখনো মিলছে না। এই 50-60 টাকা গ্যাস দিয়ে ভাড়া মারুম না জমা দেবো নাকি সংসারের খাওয়া শুনুন? এখন মনে করেন বউ বাচ্চা লইয়া ঢাকা শহর থাকাটাই বেকার। আমরা না পাই প্রাইভেট, সিএনজি, মাইক্রো, পাঁচ, ট্রাক, হ্যাঁ সবাই আমরা কি করছি? তেলের সিরিয়ালে যদি কন্ট্রোল করতে পারে তাহলে গ্যাসেরটা কন্ট্রোল করতে পারে না কিসের জন্য? কন্টিনিউয়ার ভরে ভরে গ্যাসিডি কই যাইতেছে? বড় বড় কার্গো ভ্যান ভরে ভরে গ্যাসিডি কই যায়? রাত 12টা 1টার পরে। পেট্রোবাংলা ও তিতাসের তথ্য বলছে, মহেশখালীর 2টি ভাসমান এলএনজি টার্মিনালের মধ্যে সামিট এখন পূর্ণ সক্ষমতায় দিনে 45 থেকে 50 কোটি ঘনফুট জাতীয় গ্রিডে সরবরাহ করছে। আর এক্সিলারেট এনার্জি টার্মিনাল আংশিকভাবে যুক্ত করছে প্রায় 30 কোটি ঘনফুট গ্যাস। এর ফলে এলএনজি সরবরাহ বেড়ে 82 থেকে 85 কোটি ঘনফুটে দাঁড়িয়েছে। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। চলমান জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকার দায়ী না, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে সংকট সমাধানে আরও অন্তত 2 বছর সময় লাগবে। তিনি জানান, জ্বালানি সংকট কাটাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। আপনারা এটা জানেন যে এই সংকটটা আমাদের এজন্য এই সরকার দায়ী না। জ্বালানি সংকট তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, এবং সেটার বিকল্প বিগত সরকার করতে পারেনি। Power and gas, nothing can be solved within 6 months. Nothing can be solved within a year. And minimum time is 2 years.